আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। সো এখানে আরও দেওয়া আছে যে আমি আর কই চান্স পাইছিলাম, যেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটি নিয়ে সবাই প্যারা খাই। সেটা হচ্ছে কি যে বোটানির অষ্টম চ্যাপ্টার টিস্যুতন্ত্র। এই চ্যাপ্টারটা শুরুতে যে টপিকটা আছে সেটা হচ্ছে টিস্যু। সো আমাদের আগে প্রথমে জানা লাগবে সে হচ্ছে কি টিস্যু কী জিনিস, ঠিক আছে। টিস্যু হচ্ছে কি, টিস্যুর বাংলা প্রতিশব্দটা হচ্ছে কি, টিস্যুর বাংলা হচ্ছে কি কলা। এই যে খাওয়ার কলা না, টিস্যু মানে হচ্ছে কি কলা। দেখো, টিস্যু হচ্ছে কি অনেকগুলা কোষের সমষ্টি। টিস্যু ইজ এ কালেকশন অফ সেল, যাদের উৎপত্তি, যারা একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, যাদের উৎপত্তিগতভাবে যারা সেম, তাদের দেখতেও সেম। মানে হচ্ছে তুমি তোমার কাছে দুইটা কোষ নিয়ে আসছি একই টিস্যুর, তুমি ডিফারেন্স করতে পারবা না এদের মাঝে। গঠনগতভাবে সেম এবং কাজও সেম, তারা সেম কাজই করে এবং এরা কি হয়, অবিচ্ছিন্ন হয়। এরা কি হয়, এদেরকে বলা হয় কি, টিস্যু বলা হয়। ধরো দেখো, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে। তাহলে এই কোষগুলো দেখো অ্যাপ্রক্সিমেটলি দেখতে সেম, গঠনগতভাবেও সেম, উৎপত্তিগতভাবেও সেম, এরা কাজ করেও সেম, ঠিক আছে। তো যার কারণে এদেরকে বলা হয় কি, টিস্যু বলা হয়। আবার এই যে ভাইয়ার যে লাস্ট লাইনটা লিখলাম অবিচ্ছিন্ন, জিনিসটা দ্বারা কি বোঝায় দেখো। ধরো একুশটা, এরা ধরো সেম কাজ করে, সেম জায়গা থেকে তৈরি হয়েছে, দেখতেও সেম, কিন্তু এটার সাথে এটা লিঙ্ক আপ নাই, এটার সাথে লিঙ্ক আপ নাই, একটার সাথে একটা যোগাযোগ নাই। এখানে দেখো একটার সাথে একটা কিন্তু যোগাযোগ আছে। সো যেহেতু একটার সাথে একটা যোগাযোগ নাই, এদেরকে বলা হয় কি, বিচ্ছিন্ন। টিস্যু হতে হলে কি হতে হবে, কোষগুলোকে অবিচ্ছিন্ন হতে হবে। যেহেতু এখানে কোষগুলা বিচ্ছিন্ন, তাই এটা কি হয় না, এটা টিস্যু না, ঠিক আছে। আচ্ছা, এরপর টিস্যু গঠনকারী যে কোষ, যেগুলা টিস্যু গঠন করে, সেই কোষগুলার বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ভাজক টিস্যু, একটা হচ্ছে কি ভাজক টিস্যু, আর একটা হচ্ছে কি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর আরেক নাম হচ্ছে কি, মেরিস্টেম। সো লিখে ফেলতে পারো ভাজক টিস্যু কারা, যারা বিভাজন ক্ষমতা সম্পন্ন। একটা ধরো একটা জায়গার কোষগুলা বিভাজন করতে পারে, এখন বিভাজন করতে করতে তারা মানে আর বিভাজন হওয়া লাগতেছে না এখানে, বা তারা বিভাজন ক্ষমতাটা হারাই ফেলছে। যখন তারা বিভাজন ক্ষমতাটা হারাই ফেলে, তারা কিসে ট্রান্সফার হয়, স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়। বুঝতে পারছি? তাহলে ভাজক টিস্যুই স্থায়ী টিস্যুর জন্ম দেয়। স্থায়ী টিস্যু নিজে থেকে তৈরি হতে পারে না, প্রথম জন্ম হয় ভাজক টিস্যু। সেই ভাজক টিস্যু বিভাজন ক্ষমতা হারাই ফেলার কারণে কি হয়, ভাজক টিস্যু দিন শেষে যায় কিসে পরিণত হয়, স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়। সো আমাদের প্রথম পড়া টপিক সেটা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু বলছিলাম যারা হচ্ছে কি করতে পারে, যারা হচ্ছে কি একটা কোষ থেকে বিভাজিত হয়ে আলাদা আলাদা দুইটা বা তিনটা বা চারটা, অসময় যতগুলো দরকার হয় আর কি, কোষ তৈরি করতে পারে। এটাকে বলা হয় কি মাতৃকোষ বা মাদার সেল, এগুলোকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। তো তোমাদের টাইমে থাকতে আমার একটা প্রশ্ন ছিল যে মাদার থেকে ডটার হইতেছে, মাদার থেকে তো সানও হতে পারে, ডটার কেন হয়? সো এটা রিজনটা আমি উত্তরটা দেই। দেখো, এটা হচ্ছে মাদার সেল, তো মাদার সেল থেকে ডটার সেল হইলো। আবার দেখো এই কোষটা একসময় একটু বড় হয়ে দেখবে এটা আবার বিভাজিত হবে, দুইটা কোষ পরিণত হইলো, ঠিক আছে, দুইটা কোষ পরিণত হলো। তখন এগুলো অপত্য কোষ, তখন এটা মাদার সেল। তাহলে দেখো, মা থেকে প্রথমে এই মা থেকে বা মেয়ে হয়েছে, সে মেয়েটা আবার মা হয়েছে, মা হওয়ার পর সেটা আবার কিসের জন্ম দিছে, মেয়ের জন্ম দিছে, ঠিক আছে। এটা যেহেতু একসময় মা হবে, মেয়েরাই তো মা হতে পারে, সো এটাকে ডটার সেল বলা হয়। বুঝতে পারছি কেন? আচ্ছা, এরপর এটা হচ্ছে কি আইডিয়াল একটা কোষের চিত্র। আমার এখানে একটু ঝামেলা হয়েছে, সরি, গঠনগতভাবে সেম। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি এটা হচ্ছে কিসের ড্রয়িং, এটা হচ্ছে কি যে আইডিয়াল ভাজক টিস্যুর ড্রয়িং, ঠিক আছে। যদি কখনো বলে হচ্ছে কি যে আইডিয়াল ভাজক টিস্যুর ড্রয়িং করো, তখন এটা এঁকে দিবা, ঠিক আছে। পরীক্ষায় যদি বলে যে ভাজক টিস্যুর নাম নিয়েছো, তখনই চিত্রটা এঁকে দিবা, সিধা কথা। বায়োলজি পরীক্ষায় ভালো নাম্বার পাইতে গেলে চিত্র আঁকতে হবে, চিত্র আঁকতে বললেও আঁকতে হবে, না বললেও আঁকতে হবে, তাহলে নাম্বার পাবা। আচ্ছা দেখো, এই ভাজক টিস্যু থেকে যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে কি যে তোমার এইচএসসিতেও আসবে এবং ভার্সিটি অ্যাডমিশন বলো বা মেডিকেল বলো, যেখান থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আসলে হয় কি যে অ্যাডমিশন টাইমে তো বড় একটা বই, স্যাররা তো এত বেশি পড়তে পারে না বা লাইন বাই লাইন পড়তে পারে না, তখন স্যারদের চোখে যে জিনিসটা বেশি পড়ে
সেগুলোকে এরকম পয়েন্ট আকারে যেগুলো থেকে স্যারদের চোখের বেশি পড়ে সেগুলো থেকে প্রশ্ন করা হয়। আর এগুলাই বেশি বেশি প্রশ্ন পড়ে, যে এটা অনেকটা সামারির মতো না, বড় একটা প্যারাগ্রাফ লেখা যাইতো, এগুলা ইউজ করে অনেক বড় একটা প্যারাগ্রাফ লেখা যেত। সো এগুলাকে সামারি করে করে দিয়ে দিছে। সো স্যাররা এখান থেকে প্রশ্ন করবে প্রধানত। আচ্ছা দেখো, তাহলে এখানে বলা আছে যে ভাজক টিস্যুর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলা জীবিত। দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, একটা কোষ বিভাজনের মাধ্যমে অন্য দুইটা কোষ বা একাধিক কোষের জন্ম দিতেছে। আর জীবিত জিনিসই তো জন্ম দিতে পারে, মৃত জিনিস দিতে পারে না, তাই এরা কি জীবিত। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে অপেক্ষাকৃত ছোট, অর্থাৎ এই যে ভাজক টিস্যু কোষগুলো কী হয়, ছোট হয়। রিজনটা কি ভাইয়া, রিজনটা একটু এক্সপ্লেন করি। দেখো এটা একটা ধরো কোষ, সেটা বিভাজিত হয়েছে, বিভাজিত হওয়ার ফলে এটা দুই ভাগ হয়ে গেছে না, দুই ভাগ হওয়ার ফলে কী হয়ে ছোট হয়ে গেল না, এটা দেখবা বড় হওয়ার সময় পায় না, এটা বড় হতে একটু অল্প বড় হতে হতে দেখবা আবার বিভাজিত হয়ে গেছে। যার কারণে হয় কি, ভাজক টিস্যুর কোষগুলো কী হয়, অপেক্ষাকৃত ছোট হয়। স্থায়ী কোষগুলো তো বিভাজন করে না, তখন সেগুলো ইচ্ছা মতো বড় হতে পারে। এরপর হচ্ছে সমবেশীয়। সমবেশীয় মানে তুমি দেখবা এই কোষটা এখান থেকে এতটুকু দূরত্ব যতটুকু, এই কোষটাও ঠিক দূরত্ব সেম, আবার এই কোষটাও দূরত্ব সেম। ঠিক আছে। সো এদেরকে বলা হয় কি সমবেশীয়। এরপর দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে খুবই সিলি একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভাজক টিস্যু অবশ্যই বিভাজন ক্ষমতা সম্পন্ন। নিচেটা অত বেশি ইম্পর্টেন্ট না, তাও দেখে রাখতে পারো। এরা কোষগুলা, ভাজক টিস্যু গঠনকারী কোষগুলা কী হয়, আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজী, ত্রিভুজ, ষড়ভুজাকার। এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে কি, এই টিস্যুর কোষগুলা, ভাজক টিস্যু কোষগুলা কি নির্মিত, সেলুলোজ নির্মিত। ভাই এখানে একটা কনসেপ্ট দেখাই। ধরো এটা একটা কোষ, ঠিক আছে। এখন উদ্ভিদ কোষে কী করতে হয়, উদ্ভিদ কোষের দৃঢ় হওয়া লাগে। সো দৃঢ় হওয়ার জন্য এখানে কি থাকে, এখানে কোষ প্রাচীর থাকে, চারিদিকে কী থাকে, কোষ প্রাচীর থাকে। বুঝতে পারছি, চারিদিকে কী থাকে, কোষ প্রাচীর থাকে। যেহেতু চারিদিকে কোষ প্রাচীর থাকে, তাই এই কোষটা কী হয়, দৃঢ় হয়। এখন তুমি যদি কোষ প্রাচীরটাকে দেখো, তাহলে তুমি দেখবা এখানে এই কোষটা এক লেয়ারে না, কোষ প্রাচীরটা এক লেয়ারের না। ঠিক আছে, কোষ প্রাচীরটা একাধিক লেয়ার বিশিষ্ট। কীরকম, তুমি দেখবা হচ্ছে প্রথমে এখানে মধ্যপর্দা থাকবে, সে মধ্যপর্দার উপর প্রাইমারি ওয়াল থাকবে, প্রাইমারি ওয়ালের উপর দেখবা আরও ওয়াল থাকবে, সেকেন্ডারি বা থার্ডশিয়ারি থাকতে পারে, টারশিয়ারিও থাকতে পারে। ঠিক আছে। এখন এই যে মধ্যপর্দা যেটা আছে, মধ্যপর্দাটা হচ্ছে নমনীয়, এটা কোনো তোমার যে স্ট্রং বা হচ্ছে কি যে শক্ত করার কাজটা করতে পারে, এই প্রাথমিক কোষ প্রাচীরটা করতে পারে। এরপর টারশিয়ারিটা আরও বেশি শক্ত। তাহলে দেখো, এই কোষটা যদি বিভাজন হতে হয়, তাহলে এই যে কোষ প্রাচীরটাও ভাঙা লাগবে না, অবশ্যই ভাঙা লাগবে। তুমি যদি বেশি শক্ত কোনো যে প্রাচীর দাও কোষের চারপাশে, তাহলে এটা ভাঙতে বেশি শক্তি লস হবে না। সো কী দরকার, তার চেয়ে বরং জাস্ট আমার সাপোর্টও লাগবে একটু, মানে শক্তিশালী হওয়া লাগবে। তো যার কারণে আমরা সেলুলোজ দিয়ে প্রাথমিক কোষ প্রাচীর দিয়ে চলে যাই। সো তুমি লিখে রাখবা এখানে যে ভাজক টিস্যুতে জাস্ট প্রাথমিক কোষ প্রাচীর থাকে, প্রাথমিক সেল ওয়াল প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সেল ওয়াল থাকে জাস্ট। ঠিক আছে, সেকেন্ডারি তৈরি হয় না। আচ্ছা, এরপর হচ্ছে দেখো নিউক্লিয়াসগুলা, অপেক্ষাকৃত নিউক্লিয়াসগুলো আকারে বড় হয়। রিজনটা কি ভাইয়া, রিজনটা একটু এক্সপ্লেন করি। যে ধরো এটা হচ্ছে কি একটা কোষের নিউক্লিয়াস, ঠিক আছে, এটা কোষের নিউক্লিয়াস। যেহেতু কোষ বিভাজিত হচ্ছে, তাহলে কোষীয় যেগুলা নতুন নতুন কি তৈরি হচ্ছে না, কোষীয় অঙ্গাণু তৈরি হইতেছে না, রাইবোজোম তৈরি হইতেছে, তোমার গলগি বডি তৈরি হইতেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হইতেছে। এই যে কোষীয় উপাদান যেগুলো আছে, সেগুলো তৈরি হওয়ার কোডগুলো এই যে তোমার ডিএনএ থাকে না, ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকে না, এখান থেকে ট্রান্সক্রিপশন হয়ে তোমার আরএনএতে যায়, রাইবোজোমে যায়। সে রাইবোজোমে কি হয়, এখানে ট্রান্সক্রিপশন হয়ে আমি বেশি পিঙ্ক ইউজ করে ফেলতেছি। আচ্ছা দেখো, রাইবোজোমে যায়, সে রাইবোজোমে যাওয়ার পর সেখানে কি হয়, ট্রান্সলেশন হয়। ট্রান্সলেশন হওয়ার মাধ্যমে এখান থেকে কী তৈরি হয় ভাইয়া, এখান থেকে প্রোটিন তৈরি হয়। প্রোটিনটা দিন শেষে যায় তোমার ওই যে কোষ অঙ্গাণু তৈরি করতে পারে। তাহলে দেখো এখানে প্রতিনিয়ত তখন কি হয়, যে ভাজক টিস্যুর কোষগুলোতে বেশি পরিমাণ ট্রান্সলেশন এগুলো চলে। আর যেহেতু সেগুলো চলে, তাই নিউক্লিয়াসটাকে একটু ঢিলাঢালা হইতে হয়, তাই যার কারণে কি হয়, কোষগুলো আকারে বড় হয়। বুঝতে পারছি। আর দেখো এগুলা যখন একটা কোষ কি হয় বিভাজিত হয়ে যায়, তখন এর মধ্যে হচ্ছে কি যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে। তো যার কারণে একটা কোষের মধ্যে পানির সমতা বজায় রাখে হচ্ছে কি যে বাইরে থেকে পানি টেনে আনে, যদি পানি কমে যায়। যে ভাজক টিস্যুর কোষগুলা পানি একটু কম টানে। ঠিক আছে। তো যার কারণে কি হয়, সাইটোপ্লাজমে পানি কম থাকে, পানি কম থাকার কারণে সাইটোপ্লাজমটা একটু ঘন হয়। আই থিঙ্ক বুঝতে পারছি। আচ্ছা, এরপর টিস্যু হচ্ছে কি, এরপর যেটা আছে সেটা হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো কোষ গহ্বর থাকে না।
আচ্ছা, উদ্ভিদ কোষে কেন কোষ গহ্বর লাগে জানো? আমি বলি, এটা একটু জেনে রাখো, সেটা খুব জানা খুবই ইম্পর্টেন্ট। একটা কোষে কী তৈরি হয়? একটা কোষে কি বর্জ্য পদার্থ তৈরি হয়, ঠিক আছে? একটা কোষে ধরো বর্জ্য পদার্থ তৈরি হইলো। এখন এই বর্জ্য পদার্থ থাকলে কোষের জন্য সমস্যা। তখন সে কী করবে? এই বর্জ্য পদার্থটাকে তার দেহ থেকে বাইর করে দিতে চাইবে। আমাদের প্রাণী কোষে জাস্ট কী থাকে? প্লাজমা মেমব্রেন থাকে। জাস্ট কী থাকে ভাইয়া? প্লাজমা মেমব্রেন থাকে। আমাদের এই প্লাজমা মেমব্রেন পার করে সে মানে কোনো মতে সে জিনিসটা বা হচ্ছে তোমার এক্সক্রিয়েটরি সিস্টেম বা হচ্ছে কিছু রেচনতন্ত্রের মাধ্যমে সেই জিনিসটা পাঠাই দিতে পারে। কিন্তু উদ্ভিদ কোষে তো এটা থাকে, এই যে তোমার কোষঝিরি থাকে, সাথে কী থাকে? কোষ প্রাচীর থাকে। স্থায়ী কোষগুলোতে দেখবা এখানে আরও একটা লেয়ার থাকে, আরও কয়েকটা লেয়ার থাকে। তো যার কারণে এই যে বর্জ্য পদার্থগুলো এখান থেকে ট্রান্সফার করাটা একটু টাফ হয়ে যায়। তখন হয় কি যে এটার বাইরে বের করার চিন্তা করে না, কোষ নিজের ভেতরে একটা গহ্বর সৃষ্টি করে, সেই গহ্বরে জিনিসটা ঢেলে দেয়। তোমার যেটা হচ্ছে কিছু অপ্রয়োজনীয় জিনিস, বর্জ্য পদার্থ, মেটাবোলাইজ, ওয়েস্ট যেগুলো আছে সেগুলো রেখে দেয়। এখানে আবার বিভিন্ন ট্রেস এলিমেন্ট, বিষাক্ত পদার্থ জমা রাখতে পারে। বুঝছি, যেহেতু প্রাণী কোষে কী থাকে না? প্লাজমা মেমব্রেন থাকে, যেটা দিয়ে ইজিলি পার করতে পারে, তাই প্রাণী কোষে কী থাকে না? কোষ গহ্বর থাকে না। উদ্ভিদ কোষে কেন থাকে বুঝছি, ভাজক কোষে কেন থাকে না বুঝছি এবার। তাহলে দেখো এরপর যেটা আছে সেটা হচ্ছে কি যে দেখো ভাজক টিস্যুর কোষগুলো দেখো একটার সাথে একটা আবদ্ধ না, একটাতে একটা লাগানো, মাঝখানে কোনো ফাঁকা স্থান আছে? নাই ভাইয়া। তাহলে দেখো কোষগুলা পরস্পরের সাথে কি ঘনভাবে সন্নিহিত মানে সাজানো, একটার সাথে একটা সাজানো ভালো করে, এবং আন্তঃকোষে ফাঁকা স্থান থাকে না। এই অন্তঃকোষীয় এবং আন্তঃকোষের মাঝে তোমরা মারামারি লাগাই দাও। আমি একটু ক্লিয়ার করে দিই। অন্ত আর আন্ত, এই দুইটার মাঝে তোমরা একটু প্যাঁচ লাগাও, কোনটা দুইটার মধ্যবর্তী বোঝায় আবার কোনটা নিজের ভিতরে বোঝায়। দেখো আমি তোমাকে বলি, অন্ত শব্দের সাথে মিল আছে না? অন্তর ওয়ার্ডটা মিল আছে না? ঠিক আছে, অন্তর মানে কি? দেহের ভেতরে জিনিসপাতি বোঝায়। অন্তর মানে হচ্ছে দেহের, অন্তর থাকে কই? দেহের ভেতরে, মনের ভেতরে, ঠিক আছে? সো এখানে দেখো অন্তর মানে হচ্ছে দেহের ভেতরে। তোমাকে আমি যদি বলি অন্তঃকোষীয় তরল, অন্তঃকোষীয় তরল, এই যে মেডিকেলে আসার পরে এই অন্তঃকোষীয় তরল, আন্তঃকোষীয় তরল এত পরিমাণ শুনতে পাগল হয়ে যাবা, ঠিক আছে? আন্তঃকোষীয় তরল এটাকে বলা হয় কি? এটাকে বলা হয়েছে আইসিএফ, এটাকে বলা হয় কি? আইসিএফ, এটাকে বলা হয় ইসিএফ, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই যে অন্তঃকোষীয় মানে কি? এটা একটা কোষের ভেতরে যা তরল পদার্থ যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় কি? বেসিক্যালি অন্তঃকোষীয় তরল। আবার আন্তঃকোষীয় তরল কি? এটা একটা কোষ। দেখো এখানে তো তরল আছে যেগুলোকে অন্তঃকোষীয় তরল বলে। এই দুইটা কোষ ছাড়াও এখানে কিছু কি থাকে? এখানে কিছু তরল পদার্থ থাকে যেগুলোকে ইসিএফ বা আন্তঃকোষীয় তরল বলে। আন্ত মানে হচ্ছে দুই এর মাঝামাঝি, 2 বা 3 এর একাধিকের মাঝামাঝি, একাধিকের মধ্যবর্তী, ঠিক আছে? আন্তঃকোষীয় ক্রীড়া মানে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুনছো, আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা। আন্ত মানে হচ্ছে কয়েকটা বিদ্যালয়ের মাঝখানে, আর বিদ্যালয় মানে হচ্ছে ক্লাস 6-এর সাথে ক্লাস 7-এর খেলা চলবে, ঠিক আছে? মানে একই বিদ্যালয়ের ভেতরে খেলাধুলা। আই থিঙ্ক এটা বুঝতে পারছো যে অন্ত এবং আন্তর মধ্যে ডিফারেন্স। তাহলে দেখো যেহেতু কোষগুলো একটার সাথে একটা ভালোভাবে লাগানো, তাই এদের মধ্যে কি থাকে না? আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। আচ্ছা দেখো এরপর হচ্ছে সর্বদা কী থাকে? বিপাকীয় হার চলে। দেখো এরা হচ্ছে কি কন্টিনিউয়াসলি তোমার শক্তি জেনারেট করে লাগতেছে না? কোষ বিভাজন হচ্ছে, আর কোষ বিভাজন হতে কি হয়? প্রচুর পরিমাণ এনার্জি লাগে। বুঝতে পারছি? আর আচ্ছা দেখো আমি তোমাকে আগে একটা ওয়ার্ড বুঝাই, সেটা হচ্ছে বিপাক কী জিনিস। বিপাক শব্দটা আমি তোমাকে যদি বোঝানোর স্বার্থে বলি, বিপাক শব্দটা তুমি কেমিক্যাল রিয়েকশন দ্বারা সাবস্টিটিউট করবা। কেমিক্যাল রিয়েকশন কোষের মধ্যে যে সকল বিক্রিয়া ঘটে সবগুলোকে বিপাক বলে। বিপাকের ইংলিশ কি? মেটাবলিজম। কোষের মধ্যে ধরো কি হলো? গ্লুকোজ ভাঙলো, ঠিক আছে? গ্লুকোজ ভাঙে কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড তৈরি হইলো, ঠিক আছে? ধরো আচ্ছা ফর এক্সাম্পল আমি এখানে একটা এক্সাম্পল দিলাম, ধরো গ্লুকোজ ছিল, গ্লুকোজ ভেঙে কী তৈরি হলো? ধরো এনার্জি তৈরি হলো। তাহলে এখানে কেমিক্যাল চেঞ্জ হয়েছে না? কেমিক্যাল চেঞ্জ হবে। বিপাক মানে হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তাহলে দেখো এখানে রাসায়নিকভাবে পরিবর্তন হয়েছে না? তাই এখানে এটাকে কী বলা যায়? বিপাক বলা যায়। বুঝতে পারছি?
তাহলে দেখো এই যে কোষগুলো সর্বদা বিপাকীয় হারে থাকে, কোষগুলোর বিপাকীয় হার বেশি, কারণ এখানে তোমার কোষ বিভাজন করতে হয়, কোষ বিভাজন করতে প্রচুর পরিমাণ শক্তি লাগে, প্রচুর পরিমাণ শক্তি লাগার জন্য গ্লুকোজ ভাঙা লাগে বা বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশন করা লাগে। তো যার কারণে কি হয়, বিপাকীয় হারটা বেশি, এবং সবসময় এনার্জি দেখবা হচ্ছে সবসময় কোনো না কোনো এদের মধ্যে অনেক বিক্রিয়া চলতেই থাকে। তো যার কারণে এটাকে বলা হয় কি সক্রিয় বিপাক অবস্থায় থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কীরকম করে জানো, এখানে আন্তঃকোষীয় জায়গা অন্তঃকোষীয় ফাঁকা স্থান লাগাই দিবে, বুঝছো? এখানে লাগাই দিবে হচ্ছে সক্রিয় জায়গা নিষ্ক্রিয় লাগাই দিবে, বিপাকে আর বেশি জায়গায় কম লাগাই দিবে। জাস্ট এরা ওয়ার্ড নিয়ে খেলে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখবা তুমি, তো মেডিকেলে প্রশ্নগুলো সহজ হবে, কিন্তু হচ্ছে তোমাকে ওয়ার্ড বা ভাষা নিয়ে এরা খেলবে। দেখো এরপর হচ্ছে কি কোষে কোনো প্রকার শক্তি, খাদ্য, খরিত বস্তু, বর্জ্য পদার্থ থাকে না। এই যে কোষ গহ্বর যেটা আছে, কোষ গহ্বরে এইসব জমা থাকে, বুঝছো? যে খাদ্য, খরিত বস্তু, বর্জ্য পদার্থগুলো তৈরি থাকে, জমা থাকে। তো কোষ গহ্বরই নাই, তো জমা থাকার তো প্রশ্নই আসে না ভাইয়া। আচ্ছা, এটা একটু পরে পড়তেছি, সেটা হচ্ছে কি প্রোপ্লাস্টিড অবস্থা, এটা একটু আমাকে বুঝাইতে হবে। দেখো কোষগুলো আকারে ছোটো হয়, দৈর্ঘ্য অবস্থার সমান হয়, এটা অতটাও বেশি ইম্পর্টেন্ট না, লাগবে না। ভাজক টিস্যু কোষগুলো অপরিণত কোষ দ্বারা গঠিত। অপরিণত কোষ কেন বললাম? তোমাকে একটা যদি কোষ তৈরি হতে হয়, তাহলে এখানে তুমি এভাবে মনে রাখবা, কোষীয় অনেক উপাদান যেগুলো আছে, কোষীয় অঙ্গাণু, সেগুলা ম্যাচিউর হইতে তোমার টাইম লাগে, অনেক বেশি টাইম লাগে, ঠিক আছে? ম্যাচিউর হইতে অনেক বেশি টাইম লাগে। সো কোষ বিভাজনের মাধ্যমে সবসময় কী হইতে ভাগ হইতেই আছে। তো যার কারণে অত বেশি টাইম পাওয়া যায় না কী হওয়ার জন্য, ম্যাচিউর হওয়ার জন্য অত বেশি টাইম পাওয়া যায় না। সো যেহেতু অত বেশি টাইম পাওয়া যায় না, এটা কী থাকে, অপরিণত অবস্থায় থাকে, ঠিক আছে? আচ্ছা, এর দেখো কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এটা বেশি ইম্পর্টেন্ট, যে তুমি দেখবা হচ্ছে কি যে একটা কোষে দুইটা কোষে ট্রান্সফার হইলো, বিভক্ত হইলো, ডিভাইড হইলো। তো এটা তো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজনটা হয়। তুমি বলবা যে ভাইয়া মিওসিস কেন হয় না? মিওসিস হলে মিওসিস হইলো, ঠিক আছে? এটা ধরো একটা কোষ, এটা 2n ছিল, সেটা বিভাজনের ফলে n হয়ে গেল। এই কোষটা কি আর বিভাজিত হতে পারবে? অবশ্যই পারবে না। কারণ কি? কারণ আমরা কে আর ভাঙা যায় না। 2n-কে ভাঙিয়ে তুমি 4n-কে ভাঙিয়ে তুমি 2n করতে পারবা, 2n-কে ভেঙে n করতে পারবা। n-কে ভেঙে হাফ n-ওয়ালা কি থাকে না, কোনো প্রাণী এক্সিস্ট করতে পারে না। সো যার কারণে তখন এগুলা কিসের এক্সাম্পল না, এগুলা ভাজক টিস্যুর এক্সাম্পল না। এটা ভাজক টিস্যু, এটা বিভাজিত হতে পারছে, এটা বিভাজিত হতে পারে না, এগুলা ভাজক টিস্যু না। সো যার কারণে বলা যায় হচ্ছে কি ম্যাক্সিমাম বা ভাজক টিস্যুগুলায় কোন পদ্ধতিতে বিভাজিত হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আচ্ছা, এবার আছে প্রোপ্লাস্টিড। প্রো মানে হচ্ছে আদি, প্লাস্টিড মানে হচ্ছে আদি প্লাস্টিড মানে হচ্ছে, ধরো আমরা জানি কি প্লাস্টিডে তুমি দেখবা হচ্ছে কি এটা একটা প্লাস্টিড। আমি যদি এখানে একটা প্লাস্টিডের ছবি আঁকি, এখানে একটা প্লাস্টিডের ছবি আঁকার চেষ্টা করি, এখানে একটা প্লাস্টিড আঁকার একটা দুঃসাহস করি, এখানে একটা প্লাস্টিড আঁকার একটা দুঃসাহস করলাম। ধরো এটা হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে? প্লাস্টিডের মাঝে দেখবা হচ্ছে কি এখানে কি থাকে, কতগুলো থাইলাকয়েড থাকে, একটার সাথে একটা লাগানো। এখানে একটা থাইলাকয়েড, এখানে একটা থাইলাকয়েড, আবার এখানে একটা থাইলাকয়েড, এখানে একটা থাইলাকয়েড, একটার সাথে একটা লিঙ্ক আপ করা, ঠিক আছে? প্রোপ্লাস্টিডে হয় কি জানো? প্রোপ্লাস্টিডে দেখবা হচ্ছে কি, এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলি। প্রোপ্লাস্টিডে দেখবা হচ্ছে কি যেটা থাকে না, দেখবা হচ্ছে কি যে এরকম কিছু দেখবা হচ্ছে এখানে থালার মতো থাকে না, থালা তো চাকতি, একটার উপর একটা বসে করে। প্রোপ্লাস্টিডে দেখা যায় কি একটা এখানে আছে, আর একটা এখানে, এদের মধ্যে যে সমন্বয় বা ক্রম বা সাজানো, একটার উপর একটা সাজানো, তারপর আবার ওদিকে আরেকটা এরকম সাজানোর স্তর তৈরি হয়, তারপর দুটোটার মাঝে লিঙ্ক আপ হয়। তো সেই লিঙ্ক আপটা থাকে না, সেটাকে বলা হয় কি প্রোপ্লাস্টিড, ঠিক আছে? প্রোপ্লাস্টিড। এই যে প্রোপ্লাস্টিড যেটা আছে, সেই প্রোপ্লাস্টিডটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে কিসে পরিণত হয়, একটার সাথে একটা লিঙ্ক আপ করে, তারপর এদিকে যে জয়েন্ট হওয়ার মাধ্যমে প্লাস্টিডে রূপান্তরিত হয়। যেহেতু যে ভাজক টিস্যুতে বেশি টাইম পাওয়া যায় না, আবার এটা আবার বিভাজন হওয়া লাগবে, সো যার কারণে একদম তুমি প্লাস্টিডই পাবা, ঠিক আছে? আর যেহেতু প্লাস্টিড অপরিণত, যেহেতু প্লাস্টিডই অপরিণত, তাই এরা কী করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না। সো এখানে লিখে রাখো যে এরা খাদ্য তৈরি করতে পারে না, ভাজক টিস্যু কী করে না, খাদ্য তৈরি করে না, ঠিক আছে? তৈরি করে না। আচ্ছা, এবার হচ্ছে ভাজক টিস্যুর কাজ। ভাজক টিস্যুর প্রথম কাজ দেখো, ভাজক টিস্যু, এখানে একটা ভাজক টিস্যু আছে, এই ভাজক টিস্যু একদম শুরুতে আসে না, শীর্ষে আসে না, তাই এটাকে বলে কি শীর্ষক ভাজক টিস্যু। এই কোষটা যে এই যে ভাজক টিস্যু যেগুলো যে বিভাজন হওয়ার ফলে কি হবে, কোষটা বিভাজন হওয়ার ফলে দেখো, উদ্ভিদটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না,
তাহলে শীর্ষ কোষ বিভাজনের ফলে কি হয়? দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বাড়ে। দেখো এটা হচ্ছে কি পার্শ্বীয় বাহ্যিক টিস্যু, ধরো এটা পার্শ্বীয় বাহ্যিক টিস্যু, এটা বিভাজন হলে ধরো কি হইলো, কোষটা পাশাপাশি বৃদ্ধি পাইলো, তাহলে কি হইলো পার্শ্বীয় বিভাজনের ফলে কিসটা হয়, কোষটার গাছটার কি বা উদ্ভিদটার কি বাড়ে, বেশ বাড়ে। ঠিক আছে। আচ্ছা এখানে ধরো হইলো কি কোনো কারণে এখানে ধরো একটা গর্ত হয়ে গেছে, এখানে ধরো কাটা পড়ে গেছে, অথবা যে কোনো কারণে এখানে একটা ক্ষতস্থান তৈরি হয়েছে। সো এখানে আশেপাশের যে কোষগুলো আছে সেই কোষগুলো কি হবে, বিভাজিত হবে। এখানে কোষগুলো বিভাজিত হয়ে সেই ক্ষতস্থানটা পূরণ করবে। তাহলে কি আরেকটা কাজ কি, ক্ষত পূরণ। ঠিক আছে। আচ্ছা এরপর যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে এই যে ভাজক টিস্যু, আমি বললাম না শুরুতে, ভাজক টিস্যু থেকে কিসের তৈরি হয়, স্থায়ী টিস্যু তৈরি হয়। ঠিক আছে, ভাজক টিস্যুতে কি তৈরি হয়, স্থায়ী টিস্যু তৈরি হয়, স্থায়ী টিস্যু তৈরি হয়। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বা ভার্সিটিতে আসার সম্ভাবনা কম। মেডিকেল আসে কীরকম জানো, শীর্ষক ভাজক টিস্যু দ্বারা ব্যাস বৃদ্ধি পায়। শীর্ষক ভাজক টিস্যু দ্বারা ব্যাস বৃদ্ধি পায়? অবশ্যই না ভাইয়া, শীর্ষক ভাজক টিস্যু বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আর তোমার পার্শ্বীয় ভাজক টিস্যু পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে কি বৃদ্ধি পায়, ব্যাস বৃদ্ধি পায়। এটা নিয়ে এই যে দুইটা নিয়ে একটু ঘোরাই, মানে এটা ধরায় দেয় হচ্ছে কি এটার কাজে, এটা ধরা দেয় এটার কাজে। সো আমরা একটু মনে রাখবো যে কোনটা বিভাজনের ফলে কোনটা তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা এরপর আসি, সেটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। এটা এইচএসসি সিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এইচএসসি সিকিউর জন্য, এডমিশনের জন্য তো আসেই। দেখো এখানে তুমি মনে রাখবা ভাজক টিস্যুর যদি প্রকারভেদ জিগায় ভাজক টিস্যু কত প্রকার, তুমি সব উত্তর লাগা দেবে 3 প্রকার। যেটার ভিত্তিতে করো ভাজক টিস্যু হচ্ছে তুমি আলাদা আলাদা টাইপ পাবা। এখন ধরো আমি তোমাকে বললাম মানুষ কয় প্রকার, তুমি বললা হচ্ছে মানুষ 2 প্রকার, ছেলে মেয়ে। কিসের ভিত্তিতে করলা, জেন্ডারের ভিত্তিতে। আমি তোমাকে বললাম মানুষ কয় প্রকার, তুমি বললা হচ্ছে কি 3 প্রকার, ধনী দরিদ্র মধ্যবিত্ত। তুমি কিসের ভিত্তিতে করলা, সম্পদের ভিত্তিতে করলা। ঠিক আছে। সো একটা জিনিসকে তুমি এরকম প্রকারভেদ বাইর করার সময় এটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে কিসের ভিত্তিতে তুমি জিনিসটা করতেছো। তুমি যদি উৎপত্তির উপর ভিত্তি করে করো তাহলে তুমি 3টে জিনিস পাবে, সেটা হচ্ছে কি প্রোমেরিস্টেম, প্রাথমিক মেরিস্টেম বা হচ্ছে প্রাথমিক ভাজক টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি ভাজক টিস্যু। ঠিক আছে। আচ্ছা এবার আসে হচ্ছে কি মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু, প্রো মানে হচ্ছে আদি, তাহলে এটাকে বলা হচ্ছে কি আদি ভাজক টিস্যু। ধরো এটা একটা উদ্ভিদ, ধরো কাণ্ড, এটা হচ্ছে এই কাণ্ডে, এবার এটা হচ্ছে মূল। তাহলে কাণ্ড এবং মূলের শীর্ষের দিকে কি থাকবে, তোমার এই যে ভাজক টিস্যুগুলা পাবা বেসিক্যালি। তো দেখবা কি এখানে প্রাথমিক ভাজক টিস্যু কাণ্ডের একদম শীর্ষে এবং মূলের শীর্ষে প্রাথমিক ভাজক টিস্যু পাওয়া যায়। প্রাথমিক মেরিস্টেমটা পাওয়া যায়। এই যে প্রাথমিক মেরিস্টেমটার মাঝে একটা একদম শীর্ষের দিকে দেখো অন্য কালার একটা থাকে, ক্ষুদ্র অঞ্চল জুড়ে যে প্রাথমিক ভাজক টিস্যুর মধ্যে ক্ষুদ্র অঞ্চল জুড়ে একদম শীর্ষে যে টিস্যুটা থাকে সেটাকে বলা হয় কি প্রোমেরিস্টেম। কি তাহলে উদ্ভিদে তুমি বলবা এরকম, প্রোমেরিস্টেম হলো কি উদ্ভিদের মূল এবং কাণ্ডের শীর্ষে ক্ষুদ্র অঞ্চল। যদি বলো ক্ষুদ্র অঞ্চল তখন সেটা হচ্ছে প্রোমেরিস্টেম। এমনি যদি বলো উদ্ভিদের মূল এবং কাণ্ডের শীর্ষে যে টিস্যু পাওয়া যায় সেটা প্রাথমিক ভাজক টিস্যু। যদি ক্ষুদ্র অঞ্চল বলো তাহলে সেটা কি প্রোমেরিস্টেম বা আদিভাজক টিস্যু। বুঝতে পারছি। আচ্ছা এই প্রোমেরিস্টেম আমি তোমাকে বলি আরেকটা জিনিস শিখাই, সেটা হলো কি ধরো একটা উদ্ভিদ হচ্ছে কি লম্বায় বাড়তেছে, লম্বায় বাড়াটাকে বলা কি প্রাথমিক বৃদ্ধি বা প্রাইমারি গ্রোথ, বা হচ্ছে আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে মুখ্য বৃদ্ধি। সো প্রাথমিক বৃদ্ধি বলা যায়, আমি কয়েকটা ওয়ার্ড লিখে দিই, সেটা হচ্ছে কি যে প্রাথমিক বৃদ্ধি বলা হয়, মুখ্য বৃদ্ধি বলা যায়, বা হচ্ছে কি যে প্রাইমারি বলা যায়। ঠিক আছে, প্রাইমারি ডিভিশন বলা যায়। সো দেখো শীর্ষক ভাজক টিস্যু যে প্রাথমিক ভাজক টিস্যু এবং প্রোমেরিস্টেম থাকার ফলে কি উদ্ভিদটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। আর উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় কি আমরা কি বলি, প্রাথমিক বৃদ্ধি বলি বা মুখ্য বৃদ্ধি বলি, বা হচ্ছে কি যে প্রাইমারি গ্রোথ বলি। তাহলে প্রোমেরিস্টেম কিসে ভূমিকা রাখে, প্রাথমিক গ্রোথে ভূমিকা রাখে। প্রোমেরিস্টেম আস্তে আস্তে কিসে কনভার্ট হয়, প্রাথমিক মেরিস্টেমে কনভার্ট হয়, বা প্রাথমিক মেরিস্টেম সৃষ্টি হয় প্রধানত প্রোমেরিস্টেম থেকে। ঠিক আছে। আচ্ছা এরপর যে জিনিসটা এরপরে যে ভাগটা আছে বা যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে প্রাথমিক মেরিস্টেম। ঠিক আছে, প্রাথমিক মেরিস্টেম।
তাহলে আমরা একটু আগে শিখছি প্রাথমিক মেরিস্টেম কিসে থেকে তৈরি হয়, প্রো মেরিস্টেম থেকে তৈরি হয়। ঠিক আছে, এই যে প্রো মেরিস্টেম থেকে প্রাথমিক মেরিস্টেম তৈরি হইতেছে, সেটা তৈরি হয় কখন? ভ্রূণ অবস্থায়, যখন উদ্ভিদটা একদম যে জাস্ট ধরো এটা হচ্ছে কি একটা হচ্ছে সিড থেকে তখন ওই যে তৈরি হয়, অঙ্কুর তৈরি হয়, যখন ভ্রূণ থাকে তখনই হচ্ছে এই যে এই প্রক্রিয়াটা হয়ে যায়, প্রো মেরিস্টেম থেকে প্রাথমিক মেরিস্টেমটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, এখন তোমাকে যদি প্রশ্ন করে ভ্রূণ অবস্থায় কোনটি শুরুৎপত্তি লাভ করে, সেটা হচ্ছে প্রাথমিক মেরিস্টেম। এরপর হচ্ছে কি প্রাথমিক বৃদ্ধির সাথে সাথে রিলেটেড, যে বললাম না যে প্রো মেরিস্টেম এবং প্রাথমিক মেরিস্টেম কিসের সাথে রিলেটেড? প্রাথমিক বৃদ্ধির সাথে রিলেটেড। ঠিক আছে, এবং এরা আমরণ বিভাজন ক্ষমতা থাকে। আমরণ বিভাজন ক্ষমতা থাকে মানে ধরো আমি এখানে আমার একটু কনফিউশন লাগতো, তাই আমি একটু ক্লিয়ার করতেছি। ধরো এটা হচ্ছে কি আমি অন্য একটা কালার দিই। ধরো এখানে একটা কী ছিল, এটা হচ্ছে একটা অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে একদম শীর্ষের অঞ্চল। ধরো শীর্ষের অঞ্চলে ধরো এখানে হচ্ছে কি ধরো 5টা কোষ আছে, এরা বিভাজন হইতে পারে, বুঝছো? তো ধরো কোনো কারণে এই কোষটা বিভাজন ক্ষমতা হারাই ফেলছে, তখন এটা এখানে দাঁড়ায় থাকবে, এই বাকিগুলা অ্যাডভান্স হতে থাকবে, বাকিগুলো সামনের দিকে যাইতে থাকবে, মানে বাড়তে থাকবে, বাকিগুলা বিভাজন হইতে থাকবে। ঠিক আছে, তখন হয় কি যে এই কোষটা আমরা ধরতে পারি টেকনিক্যালি, বা হচ্ছে কি যে বিভাজন ক্ষমতা হারাই ফেলছে বা মারা গেছে বা এরকম কিছু একটা ধরতে পারি। যতদিন পর্যন্ত জীবন ছিল বা ওই যে জীবিত ছিল, ততদিন আমরা ভাজক টিস্যু হিসেবে কাউন্ট করছি। সো এটা একটা আমার গোজামেল লাগতো, জিনিসটা একটু গোজামেল লাগতো, তো আই থিঙ্ক বুঝতে পারছো। আচ্ছা, এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি প্রাইমারি মেরিস্টেম থেকে কিসের তৈরি হয়? প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। বললাম না এই যে কোষ যেটা ছিল এখানে, সেই কোষটা ধরো বিভাজন ক্ষমতা হারাই ফেলছে, তখন সেটা এখানে স্টপ হয়ে যাবে, বাকিগুলা সামনের দিকে আগায় থাকবে, মানে বাকিগুলা বিভাজন হইতে থাকবে। আর এখানে থামে যাওয়া মানে হচ্ছে কি এটা প্রাথমিক স্থায়ী টিস্যুতে কনভার্ট হওয়া। আর প্রাথমিক স্থায়ী টিস্যু একটু বড় সড়ো হয়ে কিসে কনভার্ট হয়? সেকেন্ডারি স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়। বুঝতে পারছি সেকেন্ডারি স্থায়ী টিস্যু কি? একটা প্রাথমিক ভাজক টিস্যু কিসে পরিণত হয়? প্রাথমিক ভাজক টিস্যু প্রাথমিক স্থায়ী টিস্যুতে রূপান্তর হয়, সে প্রাথমিক স্থায়ী টিস্যুটা আবার কিসে কনভার্ট হয়? সেকেন্ডারি স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যুর আমরা একটু বলবো। সেকেন্ডারি ভাজক টিস্যু ভাইয়া যেরকম করে যতটুকু লিখে দিয়েছিস ততটুকু তুমি যদি মুখস্থ করতে পারো, তুমি শিওর থাকো আর তুমি যে কোনো ভর্তি পরীক্ষা বলো, এইচএসসি বলো, কোপাই দিয়ে আসতে পারবা। যেরকম চিত্র আঁকতেছি সেরকম চিত্র আঁকি দিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা ধরো এটা একটা উদ্ভিদ, সে উদ্ভিদে কী হইলো কোনো কারণে এখানে আশেপাশে সবগুলো কোষ কি সেকেন্ডারি কোষ বা হচ্ছে স্থায়ী কোষ, সেকেন্ডারি স্থায়ী কোষ। এখানে একটা ক্ষতস্থান তৈরি হলো, তাহলে আমার এখানে ক্ষতস্থানটা রিপেয়ার করা লাগবে না? রিপেয়ার করা লাগলে এখানে আশেপাশের কোষগুলো কী হতে হবে? বিভাজিত হতে হবে। কিন্তু দিন শেষে যায় দেখো এগুলো কিন্তু বিভাজন ক্ষমতা হারাই ফেলছিল, এখন তাদের বাধ্য হয়ে বিভাজন ক্ষমতাটা আবার গ্রহণ করে লাগতেছে। সো তারা ছিল কি সেকেন্ডারি স্থায়ী টিস্যু ছিল, সেকেন্ডারি স্থায়ী টিস্যু থেকে তারা কী হয়েছে ভাজক টিস্যুতে বা হচ্ছে বিভাজন ক্ষমতা পাওয়ার পর ভাজক টিস্যুতে কনভার্ট হয়েছে। সো এটাকে বলা হয় কি সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু মানে হচ্ছে কি তারা কি ছিল? তারা হচ্ছে স্থায়ী টিস্যু ছিল, স্থায়ী টিস্যু থেকে আবার বিভাজন ক্ষমতাটা গ্রহণ করার মাধ্যমে কি সে পরিণত হলো? ভাজক টিস্যুতে কনভার্ট হলো। বুঝতে পারছি? আচ্ছা, এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম্পলগুলো মনে রাখা। তো এখানে মনে রাখবা যে হচ্ছে কি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে কি যে সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে কর ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তুমি এভাবে মনে রাখতে পারো, জাস্ট ক্যাম্বিয়াম দেখলেই হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল, ক্যাম্বিয়াম দেখলেই সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল। এবং আমি বললাম কি এই যে যখনই ক্ষতস্থান তৈরি হইতেছে তখনই হচ্ছে কি যে সেকেন্ডারি ভাজক টিস্যুর জন্ম হইতেছে। একটা জিনিস খেয়াল করো, ক্ষতস্থান তৈরি হয় কখন? ভ্রূণাবস্থার অনেক পরে না? ভ্রূণাবস্থায় তো ক্ষতস্থান হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম হয় কখন? ভ্রূণাবস্থার অনেক পরে। তাই বলা যায় কি যে ভ্রূণাবস্থার অনেক পরে সেকেন্ডারি ভাজক টিস্যুর জন্ম হয়। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো অবস্থান অনুসারে ভাজক টিস্যুর টাইপগুলো পড়বো। একটা শীর্ষক ভাজক টিস্যু, নামে আছে শীর্ষ, তাহলে এদের পাবা কই? শীর্ষ ভাজক টিস্যু। এবং শীর্ষক ভাজক টিস্যু যতটা ইম্পর্টেন্ট নাম মনে রাখা, এপিক্যাল ভাজক টিস্যু নাম মনে রাখা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং পার্শ্বীয় ভাজক টিস্যুর এক নাম কি? ল্যাটারাল ভাজক টিস্যু বা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। ইন্টারক্যালারি ভাজক টিস্যু নিবেশিত, মনে রাখাটা খুবই জরুরি, নিবেশিতটা দেওয়ার সম্ভাবনা বেশি কারণ এটার নামের সাথে কোনো মিল নেই। এপিক্যাল ল্যাটারাল সেগুলো বায়োলজিক্যাল টার্ম সেগুলো সবাই জানে। ঠিক আছে, নিবেশিত দেওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা দেখো, শীর্ষক ভাজক টিস্যুকে এটা ধরো একটা উদ্ভিদ,
এটা উদ্ভিদের ধরো কাণ্ডের একদম শীর্ষ, তাহলে শীর্ষে অবস্থান করে কোনগুলা? শীর্ষক বাহ্যিক টিস্যু। আমরা একটু আগে পড়ে আসছি শীর্ষে কোন কোন টিস্যু থাকে, প্রাথমিক মেরিস্টেম এবং হচ্ছে প্রো মেরিস্টেম থাকে। তাহলে হচ্ছে শীর্ষক বাহ্যিক টিস্যুর টাইপ কি কি? প্রাথমিক এবং প্রারম্ভিক বাহ্যিক টিস্যু শীর্ষক মেরিস্টেমের আন্ডারেই পড়ে। ঠিক আছে, দেখো এই যে শীর্ষক বাহ্যিক টিস্যুর বৃদ্ধির ফলে কি হইতেছে? দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, উদ্ভিদ লম্বা হইতেছে, বড় হইতেছে, উদ্ভিদ দিন শেষে লম্বা বৃদ্ধি হচ্ছে না। সো তুমি বলতে পারো শীর্ষক বাহ্যিক টিস্যুর বৃদ্ধির ফলে কি হয়? উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি তোমার একটা ছকের লাস্টের দিকে লেখা আছে শীর্ষক বাহ্যিক টিস্যু থেকে সব বাহ্যিক টিস্যুর উৎপত্তি হয়। দুনিয়ার সব বাহ্যিক টিস্যু তৈরি হয় কই থেকে? শীর্ষক বাহ্যিক টিস্যু থেকে। এবং শীর্ষক বাহ্যিক টিস্যু কই কই আছে তুমি বেশি এটা মুখস্থ করে লাগবে, নামে আছে শীর্ষ, তাহলে তুমি মূল, কাণ্ড, পাতা সব জায়গার শীর্ষ পাইলে হবে। ঠিক আছে, শীর্ষে থাকে শীর্ষক বাহ্যিক টিস্যু। এবার এটা এতটা ইম্পর্টেন্ট না। এরপর এটা যে পুষ্পক উদ্ভিদের শীর্ষক বাহ্যিক টিস্যুর একাধিক কোষ দ্বারা গঠিত, এটা মুখস্থ রাখার দরকারও নেই, তাও বইয়ে আছে, একবার দুইবার রিডিং দিলে হবে। যে পুষ্পক উদ্ভিদ যেগুলো আছে সেগুলোর শীর্ষক বাহ্যিক টিস্যু দেখবা হচ্ছে কি কয়েকটা স্তর দিয়ে গঠিত, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর হচ্ছে দেখো পার্শ্বীয় বাহ্যিক টিস্যু। এটা একটা উদ্ভিদ দেখো উদ্ভিদের এরকম কিছু কোষ থাকে, লম্বালম্বিভাবে কিছু কোষ থাকে, বুঝছো? যেগুলো হচ্ছে লম্বাটে টাইপের কোষ, যেগুলো লম্বালম্বিভাবে অবস্থান করে। এই যে টিস্যুটা গঠিত হয় তখন যে বাহ্যিক টিস্যুতে, তখন পার্শ্বীয় বাহ্যিক টিস্যু বলে যেটাকে। এই লম্বালম্বিভাবে অবস্থান করার কারণে দিন শেষে যখন এরা বিভাজন হয় তখন কোষটা কী হয়? প্রস্থে বাড়ে। আর প্রস্থে বাড়া মানে হচ্ছে কি? মোটা হওয়া। ঠিক আছে, একটা গাছ যখন মোটা হইতেছে, তাহলে গাছ মোটা হওয়া কোন ধরনের বিভাজনের এক্সাম্পল? পার্শ্বীয় বাহ্যিক টিস্যুর বিভাজনের এক্সাম্পল। বুঝতে পারছি? আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম প্রাইমারি বৃদ্ধি মানে হচ্ছে উদ্ভিদ লম্বা হওয়া, সেকেন্ডারি বৃদ্ধি মানে হচ্ছে উদ্ভিদ মোটা হওয়া। তাহলে পার্শ্বীয় বাহ্যিক টিস্যুর কারণে উদ্ভিদ সেকেন্ডারি বৃদ্ধি হইতেছে না। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি এটা ফলে কি হয়? সেকেন্ডারি বৃদ্ধি হয়। ঠিক আছে, সেকেন্ডারি বৃদ্ধি হয়। যেহেতু যেরকম যে প্রাইমারি বৃদ্ধির অনেক নাম ছিল, এটারও নাম আছে, সেটার নাম হচ্ছে কি? গৌণ। আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি? গৌণ সেকেন্ডারি, বা হচ্ছে সেকেন্ডারি নামে সেকেন্ডারি তো। আচ্ছা দেখো, সেকেন্ডারি বা গৌণ বৃদ্ধি হয়। তাহলে গৌণ বৃদ্ধির সাথে জড়িত কোনগুলা? পার্শ্বীয় বাহ্যিক টিস্যু। বুঝতে পারছি? আচ্ছা, এই পার্শ্বীয় বাহ্যিক টিস্যুর এক্সাম্পলগুলো সেম, ওই যে সেকেন্ডারি বাহ্যিক টিস্যুর এক্সাম্পল আর পার্শ্বীয় বাহ্যিক টিস্যুর এক্সাম্পল সেম। কর ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তুমি মনে রাখবা ক্যাম্বিয়াম যেখানে দেখবা সেখানে সেকেন্ডারি বাহ্যিক টিস্যু, অথবা দেখো সেকেন্ডারি বাহ্যিক টিস্যু অথবা পার্শ্বীয় বাহ্যিক টিস্যুর এক্সাম্পল। বুঝতে পারছি? সেকেন্ডারি এবং পার্শ্বীয় বাহ্যিক টিস্যুর এক্সাম্পল কী কী ক্যাম্বিয়াম দেখলেই আমরা বুঝে যাব। বুঝতে পারছি? এরপর আছে কি? ইন্টারক্যালারি বা নিবেশিত। ঠিক আছে, দেখো আমি তোমাকে আগে একটা এক্সাম্পল বলি, যে ধরো একটা হচ্ছে একটা বাঁশ, যেটা প্রতিনিয়ত একে অপরকে দিয়ে আসতেছি আমরা। দেখো এটা একটা বাঁশ, মেডিকেল লাইফে যাওয়ার বা মেডিকেল লাইফে প্রতিদিন তোমাকে দিবে, প্রতিদিন একজন একবার ভাবে দিবে তোমাকে, পড়াশোনা তো দিবেই। তো দেখো এটা একটা বাঁশ, দেখো আমি আলাদা আলাদা কালার করে আঁকছি, যদিও একই কালারে হয়। এই পার্টটা ঠিক আছে, দুইটা আলাদা না? দুইটা কিন্তু আলাদা। বুঝতে পারছি? এই দুইটার মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসটাকে কী বলা হয়? কি এটাকে বলা হয় পর্ব। এগুলাকে আলাদাগুলাকে বলা হয় কি? আলাদাগুলাকে বলা হয় কি? এটাকে একটা পর্ব বলে, এটা একটা পর্ব বলে। যে নাটক সিনেমার পর্ব না, এটা একটা ডিফারেন্ট পর্ব। আচ্ছা দেখো, এই যে পর্ব আছে না, পর্বের মাঝখানে যে স্পেসটা আছে, যে স্পেসটা হচ্ছে পর্বের মাঝখানে আছে, যে স্পেসটা হচ্ছে কি যে পর্বের মাঝখানে আছে, সেটাকে বলা হয় কি? পর্ব মধ্য। ঠিক আছে, এটা তো বাঁশের এক্সাম্পল দিলাম। ধর তুমি একটা উদ্ভিদের চিন্তা করতেছো, ধর এটা একটা উদ্ভিদ, ফর এক্সাম্পল ধরে নাও এখান থেকে একটা কি হলো? শাখা গজাইছে বা পাতা গজাইছে, আবার এখানে একটা সেম কালার হয়ে গেল, এখানে একটা শাখা গজাইছে বা পাতা গজাইছে। তাহলে তুমি চিন্তা করবা এখানে একটা পর্ব, এখানে একটা পর্ব, এই পার্টটা হচ্ছে দুইটা পর্বকে আলাদা করছে, এটা হচ্ছে পর্ব মধ্য। অর্থাৎ যেখান থেকে শাখা গজে সেটাকে তুমি চাইলে আনঅফিশিয়ালি কি বলতে পারবা? পর্ব মধ্য বলতে পারবা। তাহলে দেখো এখানে একটু চিন্তা করে, এই যে ফিগারটাতে একটু চিন্তা করো, এখানে একটা শাখা পোশাক গজাইছে না, তাহলে এটা একটা পর্ব, এটা একটা পর্ব। আবার এখানে শাখা পোশাক গজাইছে না, তাহলে এটা একটা পর্ব, এটা একটা পর্ব। তাহলে দুইটা পর্বের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় কি? পর্ব মধ্য। এই পর্ব মধ্যে কিছু কি থাকে? টিস্যু থাকে। টিস্যুগুলো হচ্ছে কি? দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে কিছু বাহ্যিক টিস্যু থাকে।
সাইটোকেলারি কি নিবেশিত মানে হচ্ছে কি দুইজনের মাঝখানে একদম থাকা, ঠিক আছে? দুইজনের মাঝখানে যে অনেকটা এরকম আন্তঃকোষীয় স্পেস, দুইটা কোষের মাঝখানে স্পেসটা না ঠিক সেম অনেকটা, যে ইন্টার মানে মধ্যবর্তী থাকা আর কি, নিবেশিত দুইটা স্থায়ী টিস্যুর মধ্যবর্তী থাকা। সো এই যে পর্ব মধ্যে তোমাকে এখানে দিয়েছে পর্বমূল, যেখানে এই যে পার্ট পর্বমূল যেখান থেকে পর্ব তৈরি হয়েছে, বা একটা পর্বের গোড়া, দেখো এটা পর্ব না, এটা একটা পর্ব না, পর্বের গোড়া দেখতেছো, এটা হচ্ছে পর্বমূল। মধ্যপর্ব মানে মধ্য বা মধ্যপর্ব সেম মধ্য। এরপর হচ্ছে কি পর্বসন্ধিতে মানে একটা পর্ব আর একটা পর্বসন্ধিতে। সো এই যে জায়গা যেগুলো আছে, আচ্ছা ফুলের বোটাতেও আমি বললাম না, পাতা হোক বা যে কোনো কিছু হোক, সব জায়গায় হচ্ছে কি পাবা, ইন্টারক্যালারি টিস্যু পাবা। ইন্টারক্যালারি টিস্যুর কই থাকে সেটা একটু মানে তিনটা আছে, তো যেখানে তিনটা বা চারটা দেখবা সেগুলো প্রশ্ন হয় কি যে কোনটা সঠিক নয়, এরকম প্রশ্ন করার সম্ভাবনা বেশি। সো কই থাকে মনে রাখবো হচ্ছে কি ঘোড়া ঘাস পায় না, মনে রাখবো হচ্ছে কি কীরকম ঘোড়া ঘাস পায় না উদ্ভিদের পর্ব মধ্য গোড়ায় পর্বসন্ধিতে ফুলের বোটায় কি থাকে, নিবেশিত থাকে, টিস্যুগুলো থাকে। সো ঘোড়া দিয়ে মনে রাখবো হর্স টেল, গাছ দিয়ে মনে রাখবা ঘাস, নামে আছে পাইনাপ থেকে মনে রাখবা পাইন গাছ আছে না, বিভিন্ন ধরনের যে সুগন্ধি তৈরিতে পাইন অয়েল ইউজ করা হয়। সো ঘোড়া ঘাস পায় না, হর্স টেল ঘাস, পাইন গাছের পর্বমূল, মধ্যপর্ব গোড়া পর্বসন্ধিতে ফুলের বোটায় কি থাকে, ইন্টারক্যালারি বা নিবেশিত টিস্যুগুলো থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি বললাম না একটু আগে, যে স্যাররা যেহেতু পুরো বই পড়তে পারে না, যে জিনিসটা বেশি চোখে লাগে সেই জিনিসটাই তারা সেখান থেকে প্রশ্ন করে। তাহলে দেখো এখানে আমরা ডিফারেন্সটা পড়বো। শীর্ষক বাজক টিস্যু অবস্থান কোথায়, শীর্ষে থাকে। নিবেশিত বাজক টিস্যু কই, কাণ্ডের পর্ব মধ্যে থাকবে, পর্ব মধ্যে থাকে। পার্শ্বীয় বাজক টিস্যু কই থাকে, ভাস্কুলার বান্ডেলে থাকে, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে জানতে পারবো যে পার্শ্বীয় বাজক টিস্যু ভাস্কুলার বান্ডেলের মধ্যে কীভাবে থাকে, এটা আমরা পরে জানতে পারবো। জাস্ট মনে রাখি ভাস্কুলার বান্ডেলের মধ্যে থাকে। দেখো এই কোষগুলা গোলাকার, লম্বাটে, এটা হচ্ছে লম্বাটে, পার্শ্বীয় বাজক টিস্যু লম্বাটে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, প্রাথমিক বৃদ্ধির সাথে জড়িত বলছি না, প্রাথমিক বৃদ্ধি হয় এগুলোর ফলে, যে শীর্ষক বাজক টিস্যুর বৃদ্ধির ফলে প্রাথমিক বৃদ্ধি হয়। নিবেশিত বাজক টিস্যু যেগুলো আছে, নিবেশিত বাজক টিস্যু দেখো এই যে টিস্যুটা বিভাজনের ফলে কী হবে, উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? নিবেশিত বাজক টিস্যুর বৃদ্ধির ফলে কী হয়, উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সো এটা প্রাথমিক বৃদ্ধির সাথে জড়িত, এটা গৌণ বা সেকেন্ডারি বৃদ্ধির সাথে জড়িত। দেখো শীর্ষক বাজক টিস্যু ভ্রূণ অবস্থায় জাস্ট শীর্ষক বাজক টিস্যুই থাকে, যখন একটা উদ্ভিদ ভ্রূণ অবস্থায় থাকে, যখন একটা উদ্ভিদ জাস্ট ওই যে বীজ আছে না উদ্ভিদের, সিড থেকে যখন জাস্ট অঙ্কুর হইতেছে, জাস্ট উদ্ভিদটা তৈরি হইতেছে, তখন দেখবা এসব আউল ফাউল জিনিসগুলো থাকে না, কারণ তখন পর্বই তৈরি হয় নাই, পর্ব মধ্যে কই পাবা, তখন উদ্ভিদটার তৈরি হয় নাই, তুমি পাশাপাশি টিস্যু কই পাবা, তখন থাকে কি জাস্ট শীর্ষক বাজক টিস্যু। এর শীর্ষক বাজক টিস্যু পরিস্ফুটন বা হচ্ছে কি যে ভ্রূণ থেকে পরিণত হওয়ার সময় যে স্টেজটা বা যেটা কাজ, যে অংশটা থাকে, যে প্রসেসটা থাকে, তখনই অংশগ্রহণ করে কে, শীর্ষক বাজক টিস্যু। এই বাজক টিস্যুর বলে অঙ্গ গঠন হয়, লম্বায় বৃদ্ধি পায়। দেখো দুটোটা লম্বায় বৃদ্ধি পায়, যদি বলো কখনো প্রশ্ন করে লম্বায় বাড়তে অংশগ্রহণ করে কোনটা, নিবেশিত শীর্ষক। যদি কখনো বলে অঙ্গ গঠন ও লম্বায় বৃদ্ধি, তখন জাস্ট শীর্ষক। এটা হচ্ছে প্রস্থবৃদ্ধি, নামই আছে প্রস্থবৃদ্ধি। সেটা গেল। এরপর হচ্ছে আর দুইটার পিছুর ভিত্তিতে আমরা কী পড়বো, ভাজক টিস্যুর টাইপটা পড়ে শেষ করে দিব আজকের পড়া, ঠিক আছে? সো দেখো বিভাজন তলের ভিত্তিতে হচ্ছে কি আমরা ভাজক টিস্যুকে ক্লাসিফাই করব। বিভাজন তল বলতে ধরো একটা কোষ এখানে এদিকে বিভাজিত হইতেছে, জাস্ট পাশাপাশি বিভাজিত হইতেই চলতেছে। এই কোষটা চাইলে আবার এদিকেও বিভাজিত হইতে পারতো না, এদিকে বিভাজিত হয় না, এই কোষটা আবার এদিকে বিভাজিত হতে পারতো, ঠিক আছে? তো একটা কোষ কয় তল বরাবর বিভাজিত হইতেছে সেটার উপর ভিত্তি করে আমরা বলি কি, ওই যে ভাজক টিস্যু প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে রিব, প্লেট, মাস। এভাবে মনে রাখবা, সিরিয়ালটা মনে রাখবা, রিব, প্লেট, মাস। দেখো রিব শুরুতে বললাম না, শুরুতে হচ্ছে তাহলে এক তলে বিভাজিত হয় কোন ভাজক টিস্যুর এক্সাম্পল, রিব ভাজক টিস্যুগুলো হচ্ছে কি এক তলে বিভাজিত হয়। প্লেট ভাজক টিস্যু 2 তলে বিভাজিত হয়। 3 তল বা সব দিকে বিভাজিত হতে পারে কারা, মাস, ঠিক আছে? আচ্ছা দেখো রিব মানে হচ্ছে কি আমরা পড়ি না বুকের রিব, বুকের পাঁজরকে ইংলিশে বলা হয় কি রিব বা কোস্টাল, ঠিক আছে? সো দেখো রিব মানে হচ্ছে কি বুকের পাঁজর, তাহলে বুকের পাঁজরের মতো দেখতে কোন ভাজক টিস্যুগুলা
বিভাজিত হয় বুকের পাঁজরের মতো হৃদবাজক টিস্যুগুলা, ঠিক আছে। আচ্ছা, হৃদবাজক টিস্যুগুলা, আচ্ছা আমি এখানে ভুল লিখছি, এখানে একটা জিনিস এখানে একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হৃদ বিভাজন না, এটা হচ্ছে হৃদ ভাজক টিস্যু, ঠিক আছে। হৃদ ভাজক টিস্যু এখানে ঠিক সেম ভাজক হবে, হৃদ ভাজক হৃদবাজক টিস্যু। আচ্ছা ঠিক আছে, দেখো হৃদবাজক টিস্যুতে দেখবা হচ্ছে কি একটা তলে বিভাজিত হবে, অর্থাৎ এখানে একটা সেল ছিল, সেই সেলটা দেখো এদিকে জাস্ট বিভাজিত হইতে চলতেছে, মানে এই কোষটা বিভাজিত হয়ে তার পাশে একটা কোষ সৃষ্টি করছে, তারপর সেটা আবার বিভাজন করে এটা একটা সৃষ্টি করছে, এবারটা দেখবা আবার এদিকে বিভাজন করে এদিকে একটা সৃষ্টি করলো, আবার এদিকে একটা সৃষ্টি করবে। সো দিন শেষে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে। এটা কিসের এক্সাম্পল? এই যে কোষগুলা যেগুলা জাস্ট একতল বরাবর বিভাজিত হইতেছে সেই কোষগুলাকে হৃদবাজক টিস্যুর এক্সাম্পল, ঠিক আছে। এবং ভর্তি পরীক্ষায় ভাইয়া এই জিনিসটা আসবে, এবং আসবে কি জানো, উদাহরণগুলা। সো তুমি মনে রাখবা হচ্ছে মম দিয়ে মনে রাখবা, বর্ধিষ্ণু মূল মজ্জারসি, নট মজ্জা, জাস্ট মজ্জারসি, মজ্জা না মজ্জারসি, তাহলে বর্ধিষ্ণু মূল মজ্জারসি, ঠিক আছে। বর্ধিষ্ণু মূল মজ্জারসি কই? হৃদবাজক টিস্যুতে থাকে। আচ্ছা, প্লেট তুমি মনে রাখো একটা ভাতের প্লেট মনে রাখবা, চ্যাপ্টা ভাতের প্লেট কি হয়, ক্ষেত্রফল থাকে বা হচ্ছে দুই তলায় বিভাজিত হয়, তাহলে দুই তলায় বিভাজিত হয় কোনগুলা? প্লেট ভাজক টিস্যু, ঠিক আছে। দুই তলায় বিভাজিত হয় কোনগুলা? প্লেট ভাজক টিস্যু। তাহলে এটা এদিক বরাবর বিভাজিত হইতেছে, সাথে সাথে এদিক বরাবরও বিভাজন হইতেছে, ঠিক আছে। এদিক বরাবরও বিভাজন হইতেছে, তাহলে দুই তল বরাবর বিভাজিত হইতেছে, যেটাকে বলে কি প্লেট বিভাজন। সো প্লেট বিভাজনের ফলে কি হচ্ছে, দিন শেষে ক্ষেত্রফল বাড়তেছে, ঠিক আছে। তোমাদের বইয়ে দেওয়া আছে কি আয়তন বাড়তেছে। সো এটা খুবই লেম একটা কথাবার্তা, কারণ এটা অনেকটা এরকম বাংলাদেশের আয়তন বলি, আসলে বাংলাদেশের আয়তন তো না, 1,47,570 বর্গ কিলোমিটার কেন হবে? আয়তন হলে তো ঘন কিলোমিটার হইতো, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হবে বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গমিটার। তাহলে ঠিক সেম প্লেট বিভাজনের ফলে কি বৃদ্ধি পায়? ক্ষেত্রফল বৃদ্ধি পায়। যদিও বইয়ে যেহেতু তোমাদের বইয়ে যেহেতু আয়তন লেখা আছে, আমরা আয়তনই শিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে উদাহরণ কি, পাতা, বর্ধিষ্ণু ত্বক। আমরা জানি কি ত্বক কি হয়, চ্যাপ্টা হয় না? ত্বক কি চ্যাপ্টা টাইপের হয় না, পাতলা চ্যাপ্টা হয়, ঠিক আছে। পাতাও দেখো পাতলা চ্যাপ্টা হয়, তুমি তো দেখলেই মানে চিন্তা করলেই বুঝতে পারবা ত্বক কী হয়। ত্বকের পুরুত্ব কম থাকে, দেখবা হচ্ছে কি ত্বক হয় চ্যাপ্টা হয়, ঠিক আছে। ক্ষেত্রফল বেশি থাকে ত্বকের, ঠিক আছে। পাতাও দেখবা হচ্ছে কি পাতার পুরুত্ব কম, জাস্ট থেকে পাতা পুরুত্ব কম, কিন্তু এটার ক্ষেত্রফল বেশি হয়, বুঝতে পারতেছো? তাহলে হচ্ছে কি ক্ষেত্রফল বেশিওয়ালা জিনিস পাতা, এবং ত্বক হচ্ছে কি কিসের উদাহরণ? প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। আচ্ছা, মাস মানে হচ্ছে অধিক সংখ্যক, আমরা বলি না মাস পিপল মানে অধিক বেশি। তাহলে সবতলে বিভাজিত হবে, সবতলে বিভাজন যারা করতে পারে, যে সকল বাজক টিস্যু সবতলে বিভাজিত করতে পারে, ভাই এখানে একটা 3D স্ট্রাকচার দেখানোর ব্যর্থ চেষ্টা করছি, জিনিসটা হয় নাই। সো দেখবা হচ্ছে কি এরা দৈর্ঘ্য বরাবরও বাড়তেছে, প্রস্থ বরাবর বিভাজন হইতেছে, নিচে যে উচ্চতা বরাবরও বিভাজন হইতেছে, ঠিক আছে। তো যে সেসব ভাজক টিস্যুকে কী বলা হয়, কি মাস বিভাজন বলা হয়। সো দেখো আমরা জানি কি মাস মানে ভরের সাথে একটা রিলেটেড আছে কি ঘনত্ব না? তাহলে কি ঘনত্ব বৃদ্ধি পায় কি কোন প্লেটে, কোন ভাজক টিস্যুতে? এটা বিভাজন হবে না, এটা হচ্ছে কি ভাজক হবে। মাস ভাজক টিস্যুতে কি হয়, ঘনত্ব বৃদ্ধি পায়। এটার উদাহরণ কি, বর্ধিষ্ণু রেণু ডট ডট ডট, আরও অনেক হাবিজাবি অনেক দেওয়া আছে। সো তুমি এই যে মাস বিভাজন এক্সাম্পলগুলো মনে রাখবে কীভাবে, এগুলো একটু কঠিন। তুমি দেখো এটার কির এক্সাম্পল জানো, রিবের এক্সাম্পল জানো, প্লেটের এক্সাম্পল জানো, এই দুইটা বাদে বাকি যা থাকবে ভাই সবগুলাই তো হচ্ছে কি যে মাসের এক্সাম্পল না? তুমি রিবের জানো, প্লেটের জানো, বাকি যা থাকবে সবগুলো মাসের, ঠিক আছে। তো আমরা এটা এলিমেন্টারি থিওরিতে বা এলিমেন্টারি স্টাইলে পড়বো, যে বাকি বাদে যা আছে সবগুলো হচ্ছে কি উদাহরণ। আচ্ছা, এবার আসে হচ্ছে কাজের ভিত্তিতে করবো, এটাই বিভাজন, এটা লাস্ট যে প্রকারভেদ ভাজক টিস্যু। দেখো ভাজক টিস্যু 3 টাইপের, এটা হচ্ছে কি প্রোটোডার্ম, একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। দেখো প্রোটোডার্ম মানে কি, প্রো আছে না, প্রো মানে কি আদি, প্রোক্যারিওটিক সেল, প্রো মানে হচ্ছে আদি, তো আমরা জানি প্রো মানে হচ্ছে আদি। ডার্ম মানে হচ্ছে ত্বক, আমরা পড়ি না যে অনেক মলম দেখবা হচ্ছে ডার্মাসিম, এরকম অনেক তলকের মলম আছে যেগুলো নামের শুরুতে কি আছে, নামে ডার্ম শব্দটা লেখা আছে। এপিডার্ম, গ্যাস্ট্রোডার্ম, এরকম অনেক শব্দ মানে ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে দেখো আদি ত্বক
মানে এই ত্বকগুলা পরবর্তীতে কি হবে, ত্বকে কনভার্ট হবে, ঠিক আছে। তাই এইসব কোষগুলা কি বলা, কি আদি ত্বকীয় টিস্যু। তাহলে যে সকল ভাজক টিস্যু বিভাজন হয়ে হয়ে ত্বক সৃষ্টি করে তাদেরকে বলা হয় কি, প্রোটোডার্ম, ঠিক আছে। আচ্ছা, ক্যাম্বিয়াম শব্দটা, ক্যাম্বিয়াম মানে কি জানো তুমি? উদ্ভিদ দেখবে এটা জাইলেম, একটা ফ্লোয়েম। তাহলে এটা কি, আমি যদি এখানে আঁকি, এখানে এটা দেখবা হচ্ছে কি জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে দেখবা, এটা ধরো জাইলেম আঁকলাম, সরি আমি তো জাইলেম একদম ভালো করে একদম কেটে দিছি। ধরো এটা জাইলেম, ধরো এখানে আছে হচ্ছে কি যে একটা ফ্লোয়েম আছে, ধরো এখানে হচ্ছে কি একটা ফ্লোয়েম আছে। এই জাইলেম এবং ফ্লোয়েম যেটা আছে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে দেখবা হচ্ছে কি কিছু কোষ আছে, যেগুলোকে বলা হয় কি ক্যাম্বিয়াম। যেগুলোকে বলা হয় কি ভাই, ক্যাম্বিয়াম হচ্ছে কি উদ্ভিদে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কিছু কোষ থাকে, যেগুলোকে বলা হয় কি ক্যাম্বিয়াম। তাহলে এই যে দিন শেষে অনেকে হাইপোথিসিস আছে কি যে এই যে ক্যাম্বিয়াম থেকে জাইলেম এবং ফ্লোয়েম তৈরি হয়, অনেকে বলে। সো যেহেতু প্রোক্যাম্বিয়াম মানে আদি ক্যাম্বিয়াম, আর ক্যাম্বিয়াম থেকে যেহেতু কি জাইলেম ফ্লোয়েম তৈরি হইতেছে, সো আমি এখানে লিখে রাখছি যে প্রো মানে আদি, এই টিস্যুগুলা থেকে তোমার কি তৈরি হবে, পরিবহন টিস্যু প্লাস ক্যাম্বিয়াম তৈরি হবে। পরিবহন টিস্যু কোনগুলা, জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে। জাইলেম ফ্লোয়েম তৈরি হবে প্লাস ক্যাম্বিয়াম তৈরি হবে এই টিস্যু থেকে, ঠিক আছে। অর্থাৎ প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম তৈরি হবে, ক্যাম্বিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম যা তৈরি হওয়ার হবে, ঠিক আছে। এবার হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম ঠিক সেমভাবে আমরা পড়বো এলিমেন্টারি থিওরিতে। ত্বক তৈরি করে কে, প্রোটোডার্ম। আর পরিবহন টিস্যু এবং ক্যাম্বিয়াম তৈরি করে কে, প্রোক্যাম্বিয়াম। এগুলা বাদে যা তৈরি আছে ভাই সবগুলা হচ্ছে কি গ্রাউন্ড মেরিস্টেম কী জিনিস আমরা একটু পরে পড়বো, মানে হচ্ছে পরের যদি এই চ্যাপ্টারটা ধরি তখন পড়বো। তাহলে দেখো, এটা একটা উদ্ভিদ, তুমি যদি একটা এরকম উদ্ভিদ ছিল, সেটাকে আমি এভাবে কেটে জাস্ট প্রস্থচ্ছেদটা দেখতেছি, তাহলে দেখবা হচ্ছে ধরো এটা হচ্ছে একদম বাইরের লেয়ার ত্বকের পর দেখবা হচ্ছে কি যে এখানে আরও অনেক কর্টেক্স হাবিজাবি আছে, যেগুলো আমরা পড়বো ভবিষ্যতে। এরপরে কি আছে, এখানে হচ্ছে কি একটা লেয়ার আছে যেটাকে অন্তত্বক বলা হয়। অন্তত্বকের ভেতর ধরে এটা হচ্ছে কি পরিবহন টিস্যু, জাইলেম ফ্লোয়েম, এর পাশে ধরে এগুলো ক্যাম্বিয়াম। এই বাকি এই যে হলুদ কালার, এই যে সবুজ কালার যেগুলো আছে, সবগুলাকে তুমি একসাথে কি বলতে পারবা, গ্রাউন্ড মেরিস্টেম। আলাদা নাম মুখস্থ রাখার দরকার নাই, তুমি মনে রাখবা হচ্ছে কি যে জাইলেম ত্বক মানে হচ্ছে কি প্রোটোডার্ম থেকে তৈরি হয়, আর প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। প্রোক্যাম্বিয়াম বাদক টিস্যুগুলো তৈরি করে কি ক্যাম্বিয়াম, জাইলেম ফ্লোয়েম, আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম তৈরি করে কি কর্টেক্স, মজ্জারসি। সো আজকে এতটুকুই। আজকে হচ্ছে কি আমরা ভাজক টিস্যুর প্রকারভেদ, ভাজক টিস্যুর কাজ, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সেগুলো শেষ করছি। এগুলো থেকে এইচএসসিতে সিকিউ আসার মতো প্রশ্ন আছে। আর এখানে ভাইয়া অনেকগুলো চিত্র এঁকে দিছি, যেরকম চিত্র এঁকে দিছি পরীক্ষাও ঠিক সেমভাবে চিত্র এঁকে দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে। চিত্র আঁকতে না পারলে খুব নাম্বার বেশি পাবা না, ঠিক আছে। সো আজকে এতটুকুই। ভালো থাকো সবাই, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।